ডক্টর চিন্ময় পালের মহাকাশ অভিযান ব্যাপক পর্যালোচনা লেখাটা বেশ তথ্যবহুল। আজ আমরা এটা নিয়েই একটু সরল আলোচনায় বসব। কেমন? মহাকাশ অভিযানের শুরু থেকে শেষ, বর্তমান আর ভবিষ্যৎ সবকিছু নিয়েই। হ্যাঁ, একদম। আমরা উৎক্ষেপণ থেকে শুরু করে কত রকমের মিশন হয়, সেগুলোর জন্য কি কি লাগে, ইতিহাসের মাইলফলকগুলো, আর এখনকার এই ২০২৫ সালের আশপাশের প্রবণতাগুলোও দেখব। আর অবশ্যই বেসরকারি কোম্পানি যেমন স্পেসএক্স বা ব্লু অরিজিন, এদের কথাও আসবে, তাই না? নিশ্চয়ই। বাণিজ্যিকীকরণ তো এখন বিরাট একটা ব্যাপার। আর হ্যাঁ, চন্দ্রযান-3-র মতো সাফল্য, বা ধরুন আর্টেমিস প্রোগ্রাম, মঙ্গল অভিযান, এই সব নিয়েই কথা হবে। চ্যালেঞ্জগুলোও বাদ যাবে না। আচ্ছা, তাহলে শুরুটা মিশনের প্রকারভেদ দিয়েই করি। কত ধরনের মিশন হয় আসলে? হ্যাঁ, সেটাই ভালো। দেখুন, খুব মোটা দাগে বললে কয়েকটা ভাগ আছে। একটা হলো একেবারে বিজ্ঞানভিত্তিক গবেষণা। যেমন হাবল টেলিস্কোপ বা জেমস ওয়েব। ঠিক। বা ধরুন মঙ্গলে যে পার্সিভারেন্স রোভারটা ঘুরছে। আবার আছে বাণিজ্যিক মিশন, এই যে স্টারলিংক ইন্টারনেট দিচ্ছে সারা পৃথিবীতে, মহাকাশে কাছাকাছি ঘুরে আসছে। আর নভোচারীদের নিয়ে যাওয়া মিশনগুলো, অ্যাপোলো বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। হ্যাঁ, ওগুলো তো আছেই। অ্যাপোলো চাঁদে গেছে, আইএসএসে তো মানুষ থাকছেই বহুদিন ধরে। নাসার আর্টেমিস প্রোগ্রামও মানুষ পাঠানোর জন্য। এর পাশাপাশি সামরিক স্যাটেলাইটও আছে, জিপিএস বা নজরদারির জন্য। আন্তঃগ্রহীয় মিশনগুলোও তো খুব ইন্টারেস্টিং। ভয়েজার যেমন সৌরজগতের বাইরে চলে গেছে। ঠিক। আর আমাদের চন্দ্রযান-3 তো ইতিহাস তৈরি করল, চাঁদের দক্ষিণ মেরুতে নেমে। এটা কিন্তু শুধু ভারতের জন্য নয়, কম খরচে জটিল মিশন করেন একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এত সব ভিন্ন ভিন্ন মিশন, এগুলোর জন্য কমন কিছু উপাদান তো নিশ্চয়ই লাগে, বেসিক জিনিস। হ্যাঁ, মূলত 4টে জিনিস। প্রথমত, একটা উৎক্ষেপণ যান লাগবে, রকেট, যেমন ধরুন ফ্যালকন 9। আচ্ছা। দ্বিতীয়ত, আসল মহাকাশ যানটা, সেটা হতে পারে অরবাইটার, যা ঘুরপাক খাবে, বা ল্যান্ডার, যা নামবে। তৃতীয়ত, গ্রাউন্ড কন্ট্রোল বা মিশন কন্ট্রোল, যেখান থেকে পুরো ব্যাপারটা পরিচালনা করা হয়। আর চতুর্থ হল প্রপালশন সিস্টেম, মহাকাশযানকে চালানোর ব্যবস্থা। বুঝেছি। এবার একটু ইতিহাসের দিকে তাকাই। কয়েকটা ঘটনা তো মনে হয় সবকিছু বদলে দিয়েছিল। স্পুটনিক যেমন। একদম। ১৯৫৭ স্পুটনিক 1 তো ছিল প্রথম কৃত্রিম উপগ্রহ। তারপর ১৯৬১-তে ইউরি গাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে গেলেন। আর ১৯৬৯-এর অ্যাপোলো 11, চাঁদে প্রথম মানুষ। ভাবা যায়? অবিশ্বাস্য। এরপর ১৯৯০-এ হাবল টেলিস্কোপ এলো, মহাকাশ দেখার ধারণাতেই পাল্টে গেল। ১৯৯৮ থেকে আইএসএস চলছে, আর ২০২১-এর জেমস ওয়েব তো আরও কত কি দেখাচ্ছে। কিন্তু এখনকার ছবিটা যেন আরও দ্রুত পাল্টাচ্ছে, বিশেষ করে বেসরকারি কোম্পানিগুলো আসার পর। ঠিক ধরেছেন। এখনকার সবচেয়ে বড় ট্রেন্ড হলো বাণিজ্যিকরণ। স্পেসএক্স, ব্লু অরিজিন এরা শুধু রকেট বানাচ্ছে না, পুনর্ব্যবহারযোগ্য রকেট দিয়ে খরচ অনেক কমিয়ে এনেছে। ফ্যালকন 9-এর কথাই বলছেন তো? হ্যাঁ, এর ফলে উৎক্ষেপণ অনেক সস্তা হয়েছে। দেখুন না, শুধু স্টারলিংকেরই প্রায় ৬,০০০ স্যাটেলাইট। এটা একদিকে যেমন ভালো, অন্যদিকে মহাকাশে আবর্জনা বা বর্জ্যের সমস্যাও কিন্তু বাড়াচ্ছে। এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, চাঁদে ফেরার এত তোড়জোড় কেন আবার? মনে হচ্ছিল যেন চাঁদের ব্যাপারটা শেষ হয়ে গিয়েছিল। না, শেষ হয়নি। নাসা তো আর্টেমিস প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে, ২০২৮-এর দিকে মানুষ নামানোর লক্ষ্য। চীনও পিছিয়ে নেই, তারাও চাঁদের রিসার্চ স্টেশন বানাতে চায়। আসলে চাঁদ শুধু গবেষণার জন্য নয়, মঙ্গল বা আরও দূরের জন্য একটা বেস ক্যাম্প হতে পারে। ঠিক তাই। মঙ্গলের দিকেও নজর বাড়ছে। পার্সিভারেন্স রোভার তো মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করছে, সেগুলো পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। আর স্পেসএক্সের স্টারশিপ তো আরও বড় স্বপ্ন দেখছে, মঙ্গলে বসতি স্থাপন। মহাকাশ পর্যটনও তো আর শুধু গল্প নয়। না, ব্লু অরিজিন বা ভার্জিন গ্যালাকটিক তো সাব অরবাইটাল ফ্লাইট শুরু করে দিয়েছে, মহাকাশের কিনারায় যাওয়া আর কি। এত স্বপ্নের মাঝে আসল চ্যালেঞ্জগুলো কি? খরচ নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর। খরচ এখনও অনেক, যদিও কমেছে। তার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মহাকাশ বর্জ্য, স্পেস জাঙ্ক। প্রায় ৩৬,০০০ ট্র্যাক করা বস্তু ঘুরছে, সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। আর নভোচারীদের জন্য? তাদের জন্য মহাজাগতিক বিকিরণ একটা বিরাট ঝুঁকি, বিশেষ করে লম্বা সময়ের মিশনে। প্রযুক্তিগত জটিলতা তো আছেই, আর এখন দেশগুলোর মধ্যে একটা প্রতিযোগিতাও চলছে। এত চ্যালেঞ্জ সত্ত্বেও ভবিষ্যৎটা কিন্তু বেশ আশাব্যঞ্জক মনে হচ্ছে। সামনে কি আসছে? ভবিষ্যৎ খুবই রোমাঞ্চকর।
2030-এর দশকে হয়তো চাঁদে মানুষের একটা স্থায়ী উপস্থিতি দেখা যাবে। মঙ্গলে বসতি স্থাপন হয়তো আরও পরের কথা, কিন্তু স্টারশিপ সেদিকেই এগোচ্ছে। গ্রহাণু থেকে খনিজ আহরণের কথাও তো শোনা যায়। হ্যাঁ, সেটাও পরিকল্পনায় আছে। আরও দ্রুতগামী প্রপালশন সিস্টেম নিয়েও গবেষণা চলছে। খুব কাছেই আছে আর্টেমিস 3 মিশন আর বৃহস্পতির চাঁদ ইউরোপার জন্য ইউরোপা ক্লিপার। তাহলে সব মিলিয়ে বলা যায় মহাকাশ অভিযান এখন বিজ্ঞান, বাণিজ্য আর মানুষের জানার আগ্রহের এই তিনের এক দারুণ মেলবন্ধন। নতুন প্রযুক্তি, বেসরকারি উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা সব মিলিয়ে এটা অন্য মাত্রার চলে যাচ্ছে। একদম। চাঁদ আর মঙ্গলে মানুষের স্থায়ী উপস্থিতির লক্ষ্যটাই হয়তো ভবিষ্যতের মূল চালিকাশক্তি হয়ে উঠছে। ঠিক। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তবে একটা প্রশ্ন রেখে যাই। মহাকাশে মানুষের পা যত পড়ছে ততই কিন্তু নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। শুধু প্রযুক্তির উন্নতি দিয়ে কি সব সমস্যার সমাধান হবে? ভাবনার বিষয়। যেমন ধরুন, মহাকাশ বর্জ্য কিভাবে সামলাবো আমরা? দীর্ঘযাত্রায় নভোচারীদের শারীরিক ও মানসিক সুস্থতা কিভাবে নিশ্চিত করা হবে? কিংবা ধরুন, যদি সত্যিই অন্য গ্রহে বসতি গড়ি, সেখানকার সমাজটা কেমন হবে? এই প্রশ্নগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এগুলো নিয়েই হয়তো আমাদের আগামীতে আরও ভাবতে হবে।